পোস্ট করার সাথে সাথে কমেন্টের আর রিয়াক্টের ঢলই পড়ে গেল। শেহরাজ কমেন্টগুলোর ইগনোর করলেও কারো কমেন্টের উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলো না। নাচ শেষ হবার সাথে সাথে সকলে একসাথে হাততালি দিল। শেহরাজের বন্ধুরা শেহরাজকে গান গাওয়ার জন্য বলল, কিন্তু কেউই রাজি করাতে পারল না তাকে। মাইশা বলল, একটা গান প্লিজ ভাইয়া। মাইশার কথা শুনে শেহরাজ বলল, সরি ছোট বোন, আজ না, কাল হলুদের অনুষ্ঠানে তোমার কথা আমি রাখবো। সুমু শুধু কান খাড়া করে শুনলো কথাগুলো। মানুষটার দিকে একবারও মাথা তুলে তাকালো না। বড্ড বেশি কষ্ট পেয়েছে সে। একরাশ অভিমান বুকের মধ্যে জমা বেঁধে আছে তার। মনে মনে পণ করেছে আর কথা বলবে না ওই মানুষটার সাথে। আর না, চা কফি দিতে যাবে, বলা যাক ডায়েরি যতদিন এই বাড়িতে আছে পড়বে না ওই মানুষটার সামনে। পারলে বিয়ের পরের দিনই চলে যাবে এই বাড়ি থেকে। মা বাবা না গেলে সে একা চলে যাবে। আবারও সকলে মিলে সিদ্ধান্ত নিল ডান্স করবে, তবে এইবার কাপল ডান্স। সকলকে যার যার পার্টনার বেছে নিতে বলা হলো। এবার উঠলো শেহরাজের ফ্রেন্ডরা। সামিয়ার সাথে নাচবে রাহিন। আয়ুব নাজমিনের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হেই প্রিটি গার্ল, ডান্স উইথ মি। নাজমিন মুখ ফিঙিয়ে বলল, প্রয়োজনে কলা গাছের সাথে ডান্স করব। কলা গাছও আপনার থেকে বেটার, তবুও আপনার মতো ঝগড়াটের পুরুষের সাথে ডান্স করব না। তুমি আমার সাথে কলা গাছের তুলনা করছো মেয়ে? তুমি জানো কত মেয়ে আমার সাথে একটা পিক তোলার জন্য পাগল, আর সেখানে তুমি ডান্স করার সুযোগ পাচ্ছ। তোমার তো খুশিতে পয়জন খেয়ে সেলিব্রেট করা উচিত, আর সেইখানে তুমি আমায় রিজেক্ট করছো। ভেবে দেখো, এই সুযোগ সীমিত সময়ের জন্য। রাজি থাকলে হ্যাঁ বলো, রাজি না থাকলেও হ্যাঁ বলো। নাজমিন উঠে চলেই যাচ্ছিল। মাইশা বলল, যাও না নাজমিন, ভাইয়া এত করে যখন বলছে। কিন্তু আপু, হ্যাঁ যাও তো, বড়দের কথা শুনতে হয়, যাও। নাজমিন আয়ুবের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আয়ুবের হাতে হাত রাখলো। আয়ুব ভীষণ খুশি হলো। প্রথম তিনি ধাক্কাতেই এই শ্যাম কন্যার তার মনে জায়গা করে নিয়েছিল। রাহিন ঠিকই বলেছিল, সত্যি বাংলাদেশের মেয়েগুলো মায়াবতী। তার মনের সাথে সাথে তার ওই অনুভূতিহীন বন্ধুটারও মনে জায়গা করে নিল এক নারী। সকলে যার যার পার্টনার বেছে নিল। ইফতিয়া উঠে চলল শেহরাজের দিকে। ইফতিয়াকে আসতে দেখে শেহরাজ ফোনে কথা বলার ভান করে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেল। ইফতিয়া আর রাইসা নামের মেয়েটাকে প্রথম দিন থেকে ভালো লাগে না শেহরাজের। হাবলার মতো তাকিয়ে হাসতে থাকে। আর এই ইফতিয়া মেয়েটা বড্ড গায়ে পড়া। ব্যাচেলার পার্টিতে রাতে সেলফি তুলতে এসে কিভাবে গায়ে পড়েছিল, কিভাবে গায়ের উপর পড়েছিল। একে তো বিয়ে বাড়ি, তার উপর রাহিনের আপন আর ফুপাতো বোন বলে কিছু বলেনি সে। কিন্তু নেক্সট টাইম এমন কিছু করতে আসলে চড়িয়ে সিধে করে দিবে সে। তখন আর কোনো ফ্রেন্ডের বোন মানবে না সে। সেদিন চর মেরে উচিত শিক্ষাই দিয়ে দিত। শেহরাজ খান এমনিতেই কারো পরোয়া করে না, শুধু রাহিনের জন্য সেদিনে কিচ্ছু বলেনি। শেহরাজের বন্ধুগুলো সব হেসে ফেলল। আয়ুব শারবাজের কাছে হাত রেখে বলল, এইভাবে কেউ ইগনোর করে আর ইনসাল্ট করে আজকের পক্ষেই সম্ভব। সুমু আরো মুখ ভার করে রাখতে পারলো না। এমন কাণ্ড দেখে সেও নিঃশব্দে হেসে ফেলল। অপমানে আর সকলের হাসি দেখে গা জ্বলে উঠল ইফতিয়ার। রাগে বিড়বিড় করতে করতে চলে গেল সে। মনে মনে বলল, এই অপমানের বদলা আমি নিবই শেহরাজ, তোমাকে আমি আমার করেই ছাড়বো। সুমুর দিকে তাকিয়ে বলল, আমাকে অপদস্থ হতে দেখে তোর খুব হাসি পাচ্ছে তাই না সুমু? তোর এই হাসির মাসুল তোর চোখের পানি দিয়ে তুলবো আমি। দেখ শুধু তুই, তোর সাথে আমি কি কি করি। কাপল ডান্স শুরু হলো। সকলে মিলে ডান্স উপভোগ করলো। ডান্স শেষে বাকিরাও মেহেদি পরে নিল। শুধু সুমু ছাড়া। নাচ গানের ফলে মাথা ব্যথা বেড়েছে বলে উপরেই চলে গেল। রাত 1টায় অনুষ্ঠান শেষ হলো। সকলে রাতের খাবার খেয়ে নিল। শুধু খেলো না সুমু। সে ঘুমের ভান ধরে রুমে পড়ে রইল। খাওয়া দাওয়া শেষে আয়ুব সোশ্যাল মিডিয়াতে ঢুকে শেহরাজের পোস্টটা দেখল। বন্ধু মনে সবাইকে দেখালো। সকলেই বুঝতে পারলো আয়ুবের তখনের বলা কথাগুলো সব সত্যি। রাহিন সামিয়া আর নাজমিনকে সাইডে নিয়ে গিয়ে সবটা বুঝিয়ে বলল, ভালো করে নজর রাখতে বললো সুমুর উপর। যা আপডেট পাবে সাথে সাথে ওদের জানাতে বললো। হাতের কাছে না পেলে ফোনে টেক্সট করে জানাতে বললো। আর পই পই করে বলে দিল, কেউ যাতে বুঝতে না পারে বিষয়টা। কাল থেকে ওদের মিশন প্রেম শুরু হবে। পুরো বাড়ি আলো নিভানো, অন্ধকারে ছেয়ে আছে পুরো বাড়ি। চারপাশ একদম নিশ্চুপ।
বাড়ির সকলে ঘুমের রাজ্যে পাড়ি জমে। সুমু প্রচণ্ড কান্নার ফলে অনুষ্ঠান শেষ হবার আগে রুমে এসে পেইন কিলার আর স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। ইফতিয়া, সামিয়া, নাজমিন, রাইসা, সুমু, মাইশা সকলে একই রুমে শুয়েছে। সকলে অনেক ক্লান্ত, তাই ঘুমে বিভোর। শুধু ঘুমায়নি ইফতিয়া। তখনের অপমান কিছুতেই ভুলতে পারছে না সে। কিভাবে প্রতিশোধ নেবে সেই প্ল্যান করতে ব্যস্ত সে। হঠাৎই সুমুর ফোনে SMS এর নোটিফিকেশনের শব্দ আসলো ইফতিয়ার কানে। কৌতূহলবশত ফোনটা হাতে নিল ইফতিয়া। স্ক্রিনের উপর শেহরাজ খানের নামটা দেখে চমকে উঠল ইফতিয়া। বিড়বিড়িয়ে বলল, তাহলে এই ব্যাপার, এই অসভ্য গাইয়া ফকিন্নি মেয়েটা আমার শেহরাজের সাথে কনভারসেশন চালায়, সোশ্যাল মিডিয়াতে কথা হয় ওদের, আর সবার সামনে এমন একটা ভান করে যেন কোনো ছেলের দিকে তাকাই না। নিশ্চয়ই সুমো আমার শেহরাজকে ডিস্টার্ব করে। আচ্ছা, ও ভাবলো কি করে চারপাশে আমার মতো স্মার্ট মেয়ে থাকতে শেহরাজ ওর মতো একটা গেও মেয়েকে পাত্তা দেবে? শুধু রূপ থাকলেই হয় না, শেহরাজকে নিজের করে পেতে হলে স্মার্টনেস বেশি প্রয়োজন। আর এই সুমুর না আছে কোনো স্মার্টনেস, না আছে কোনো ক্লাস। আমাকে জানতেই হবে কী কথা হয় ওদের। কিন্তু পাসওয়ার্ড পেয়েছি, সুমুর ফিঙ্গারপ্রিন্ট। কথাটা বলে ইফতিয়া আর 1 সেকেন্ডও দেরি না করে সুমুর হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা আনলক করলো। ইনস্টাগ্রামে ইনবক্সে ঢুকতেই মেসেজটা দেখতে পেল, 5 মিনিটের মধ্যে আমার রুমে এসো, কাজ আছে। ইফতিয়া পুরো কনভারসেশন পড়লো, কিন্তু তেমন কিছুই পেল না, শুধু চা কফি দিয়ে যাওয়ার টেক্সট ছাড়া। ইফতিয়া ফোনটা সুমুর পাশে রেখে মাথায় একটা শয়তানি বুদ্ধি আটল। নিজের ফোনটা বালিশের নিচে রেখে রুমের দরজার সামনে আসলো। নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে গেল। পুরো রুম অন্ধকার হয়ে আছে। আজ আর ডিম লাইট জ্বালায়নি শেহরাজ। বেলকুনিতে রাখা চেয়ারের উপর বসে আছে সে। চাঁদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে সে। কি যেন একটা খুব মনোযোগ দিয়ে দেখছে সে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। দেখলো সে, চেক করলো খুব প্রিয় কেউ তার দেওয়ার টেক্সটটা সিন করেছে কিনা। কাঙ্ক্ষিত জিনিসটা দেখে আলতো হাসলো সে। ফোনটা পুনরায় একই জায়গায় রাখলো। রুমের দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে দু পকেটে হাত রেখে দাঁড়িয়ে রইল সে। অপেক্ষা করলো তার প্রেয়সীর। হঠাৎ দরজা নক করে শব্দ ভেসে আসলো শেহরাজের কানে। ঠোঁটে হাসি ঝুলিয়ে মৃদু আওয়াজে বলল, কামিন। দরজা ঠেলে ভেতরে ঢুকলো মানুষটি। ভেতরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে ছুটতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো শেহরাজকে। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শেহরাজ। মন মস্তিষ্ক দুটোই বলছে এইটা তার সুইট হাত না, হতেই পারে না। নিজের বুকের উপর থেকে জাপটে ধরা দু হাতকে টেনে সরিয়ে দিল। হাত ধরে জোরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করালো সেই অপ্রত্যাশিত মানুষটিকে। টানের এতটাই জোর ছিল যে ইফতিয়া পড়েই যাচ্ছিল। নিজেকে কোনো মতে পড়া থেকে বাঁচে সোজা হয়ে দাঁড়ালো। মুখে তার লেগে আছে এখনো আলতো হাসে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ইফতিয়ার মুখ। একে তো অসভ্যের মতন এমন জঘন্য একটা কাজ করেছে, তার উপর নির্লজ্জের মতো হাসছে। চোখের সামনে ইফতিয়ার মুখ। আর কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়তে রাগ হানা দিল শেহরাজের শরীরে। কপালের আর পেশিবহুল হাতের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠেছে তার। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ইফতিয়ার দিকে। ছেলের সমস্ত শক্তি দিয়ে কষি এক চড় মারল ইফতিয়াকে। চড়ের তাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়লো ইফতিয়া। ব্যথায় সারা মুখ জ্বলে যাচ্ছে তার। মাথা ছিমছিম ধরে গেছে। চোখের পানি ফোটায় ফোটায় মেঝেতে পড়ছে। মুহূর্তের মাঝে গাল ফুলে লাল হয়ে গেছে। রাগের ফলে শেহরাজের শরীর কাঁপছে। ইচ্ছে করছে চোখের সামনে থাকা নোংরা মেয়েটাকে রুমে থাকা গানটা দিয়ে শ্যুট করে দিতে। গানের প্রতিটি বুলেট এক এক করে পুশ করতে এই অসভ্য মেয়েটার শরীরে। নিজের সেফটি আর সকলের অজানা প্রফেশনাল লাইফের জন্য এই গান ব্যবহার করেছে। ইফতিয়ার দিকে তাকে রাগান্বিত সুরে বল, You dirty girl, how dare you touch me? Thousands of prettier girls than you are waiting to share a bed with me. I have no interest in those girls. There you are not ability to be the servant of my house servant. My house servant also have a class. Shehraj Khan doesn't have cheap time to fuck a characterless girl like you. Shehraj Khan is not interested in anything that is cheap and easily available. একটু থেমে আবার বলল, তোমার এই স্পর্শে আমার শরীর অপবিত্র হয়েছে। ঘৃণা হচ্ছে আমার এখন নিজের প্রতি। এই মুহূর্তে এই রুম থেকে বেরিয়ে যাও। আর ভবিষ্যতে কোনো দিন এমন কিছু করার সাহস দেখালে তোমার এমন হাল করব, সেই দিন তুমি কেন তোমার জন্মদাত্রী মাও তোমায় চিনতে পারবে না। আমার হাসি খুশি ফেসটা দেখেছো? হাসির আড়ালের মানুষটিকে টেনে বের করো না।
সেই মানুষটি বেরোলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। লিভ দিস রুম রাইট নাও। একটু থেমে আবারও উচ্চ স্বরে বলল। আউট। ধমকে কেঁপে উঠল ইফতিয়া। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। শেহরাজের দিকে এক পলক তাকে দৌড়ে রুম দরজা খুলে বেরিয়ে গেল। রুমে এসে ফোনটা নিয়ে খুশি বেগমকে কল করলো। খুশি বেগম ঘুম ঘুম চোখে বিরক্তির সাথে কল রিসিভ করলো। হ্যালো বলার আগেই অপর পাশ থেকে মেয়ের কান্না শুনে ধরফড়ি উঠল খুশি বেগম। ইফতিয়া মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আম্মু তুমি এক্ষুনি আমার সাথে ছাদে দেখা করো। এক্ষুনি আসছি মা। বললেন ইফতিয়া বলল। কথাটা বলেই কল কেটে দিলেন খুশি বেগম। বিছানা থেকে নেমে ছুটলেন মেয়ের সাথে দেখা করতে। শেহরাজ কিছুতে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে ফেলতে। রুমের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে রুমের উপর দিয়ে ঝড় গিয়েছে। পাক্কা 30 মিনিট ধরে এই শীতের মধ্যে শাওয়ার নিয়েছে সে। একটানা পানিতে ভিজে গেছে রাগকে কন্ট্রোল করার জন্য। কিন্তু যতবারই ওই ঘটনা মনে পড়ছে ততই রাগ বেড়ে যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে রাহিনকে কল করলো। 5 মিনিটের মধ্যে রাহিন এসে হাজির হলো রুমে। রুমের অবস্থা দেখে বুঝতে পারলো সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্য তার ফ্রেন্ড এমনভাবে খেপেছে। শেহরাজ সবসময় হাসি খুশি থাকা একটা ছেলে, কিন্তু একবার রেগে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজন্ত প্রমাণ শেহরাজের সব ফ্রেন্ডরা। শেহরাজের সকল কর্মের সাক্ষী তারা। রাহিন একটা কথাই ভাবছে, না জানি কার দুনিয়া থেকে মন ভরে গেছে, তাই নিজের সর্বনাশ ডাকতে ঘুমন্ত সিংহকেই জাগিয়ে তুলেছে। যেই করুক না কেন কাজটা, তার দুনিয়াতে মেয়াদ খুবই কম। সকল ভাবনা থেকে বেরিয়ে রাহিন ফ্রেন্ড গ্রুপে কল করলো। মুহূর্তের মধ্যেই সকলে এসে হাজির হলো। সকলের মনে একটাই প্রশ্ন, কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না। সকলেই জানে শেহরাজ এমনি এমনি নর্মাল কোনো ব্যাপারে এমন করার ছেলে না, তাও ফ্রেন্ডের বাসায় এসে নিশ্চয়ই ব্যাপারটা গুরুতর। শেহরাজ বেডের স্টিল হয়ে মাথা ঝুঁকে বসে আছে। চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে, যার ফলে মেঝেটা ভিজে গেছে। ওভাবেই বসে থেকে রাহিনের উদ্দেশ্যে বলল, রাহিন তোদের গাড়ি বের কর, আমি বেরোবো। কিন্তু এখন এত রাতে কোথায় যাবি তুই? রাহিনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বলল, বের করে দিলে দে, নয়তো রুম থেকে যা। অযথা প্রশ্ন করে আমাকে বিরক্ত করিস না, আমি গাড়ি ছাড়াই বের হব। শেহরাজের রাগ দেখে রাহিন আর কিচ্ছু বলো না। এই ছেলের কোনো বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। রাহিন চুপচাপ চলে গেল গাড়ি বের করতে। শেহরাজ বাকিদের উদ্দেশ্যেই বলল, তোরা রুমটা গুছিয়ে রাখ। শেহরাজের আদেশ পাওয়ার সাথে সাথে সকলে কাজে লেগে পড়লো। আয়ুব রাহিনকে টেক্সট দিয়ে বলল, রাহিন ওকে একা ছাড়িস না, সাথে যাস। গাড়ি বের করে শেহরাজকে টেক্সট করলো। টেক্সট পাওয়ার সাথে সাথে শেহরাজ ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল। আয়ুব গেল পিছু পিছু। শেহরাজ কিছুতেই রাহিনের সাথে নিবে না। রাহিন বলল, এসকে, আমি তোকে কিছুতেই একা ছাড়বো না। এতক্ষণে আমরা তোর কথা শুনেছি, এবার তুই আমাদের কথা শুনবি। কথাটা বলে ড্রাইভিং সিটে উঠে বসলো রিহান। শেহরাজ বাধ্য হলো রিহানকে সাথে নিতে। পাশের সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আয়ুব রিহানের উদ্দেশ্যেই বলল, রিহান আমি সদর দরজা ভিতর থেকে লাগিয়ে দিচ্ছি, তোরা সাবধানে যা। আর ফিরে আসার সময় বাসার কাছে আসতে টেক্সট করে জানাস। সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি বেরিয়ে গেল মেইন গেট দিয়ে। আয়ুব বাড়ির সদর দরজা লাগিয়ে দিয়ে চলে গেল শেহরাজের রুমে। সোডিয়ামের আলোতে পুরো ছাদ আলোকিত। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে মা মেয়ে। ইফতিয়া কাঁদতে কাঁদতে সবটা খুলে বলেছে নিজের মাকে। খুশি বেগম খবরটা শোনার পর থেকে চুপ করে আছে, কারো মুখে রা নেই। খুশি বেগম বাসা থেকে গাড়ি বের হতে দেখেছিল এতক্ষণে। তিনি মুখ খুলল। মেয়ের মুখের সামনে তাকিয়ে চর মারা জায়গায় হাত রাখলেন। ব্যথায় মৃদু স্বরে আহ করে উঠল ইফতিয়া। খুশি বেগম মেয়ের মুখ থেকে হাত নামিয়ে বললেন, এই কর্মের মাসুল দিতেই হবে শেহরাজ খানকে। আমি ওর লাইফ থেকে ওর সব থেকে কাছের জিনিস কেড়ে নিব। যতটুকু পানি ও ফেলেছে তোর চোখ থেকে, তার থেকে বেশি পানি ফেলবো আমি ওর প্রিয় মানুষকে কেড়ে নিই ওর চোখ থেকে। আম্মু তুমি যা খুশি করো, কিন্তু ওই শেহরাজকে আমার চাই। পাবি পাবি। তুই যেন কি বললি? শেহরাজ এত রাতে সমুকে ওর ঘরে ডেকে পাঠিয়েছিল? হ্যাঁ। এর মানে তুই কি বুঝিস শিপ্তিয়া? এত রাতে একটা বিবাহযোগ্য আনমেরিড পুরুষ একটা মেয়েকে নিজের রুমে কেন ডাকে? কিন্তু আম্মু তুমি যা বলছো ওইটা কিভাবে সম্ভব? শেহরাজ কেন ওই গাইয়া মেয়েটার প্রতি অবসেসড হতে যাবে? কি আছে ওর মধ্যে যা শেহরাজের মতো ছেলেকে কাবু করতে পারে? আচ্ছা আছে, সুমু তোদের থেকেও বেশি সুন্দরী। আর সৌন্দর্য বড় কথা না, ওর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যেটা যে কোনো ছেলেকে কাবু করতে যথেষ্ট। মায়াবীও। ও
ওর মতো মেয়ের পক্ষে সব সম্ভব। তুমি কিছু করো মা, যে করে হোক শেহরাজকে আমার চাই। তুই কেন চিন্তা করিস না, সুমুকে সরিয়ে দিলেই কিন্তু কিভাবে আম্মু? বিয়ে দিয়ে হবে। বিয়ে? কিন্তু কিভাবে ওর বিয়ে দেবে? আন্টি আঙ্কেল কি রাজি হবে? সব ব্যবস্থা আমি করব, মিনা ভাবিকে সাথে নিয়ে। তুই কোনো চিন্তা করিস না। কিন্তু মামি কেন তোমাকে হেল্প করবে? তুই কি জানিস না, মিনা ভাবি তার দুই ননদের মেয়েকে পছন্দ করে না, সব থেকে বেশি অপছন্দ করে সমুকে। আমার বড় ভাইয়ের সমুর প্রতি এত ভালোবাসা পছন্দ করেন না ভাবি। আর তুই তো জানিস, শত্রু বন্ধু। ভাবি তোদের দুই বোনকে পছন্দ করেন, তবে এই কাজে ভাবি আমাকে হেল্প করবে আমি জানি। খুশি বেগমের মুখে বাঁকা হাসি রেখে বলেন, মা মেয়ে জঘন্য প্ল্যান করে ছাদ ত্যাগ করলেন। চারপাশটা শুনশান, পুরো রাস্তা জনমানবহীন। শীতল হাওয়া বইছে, রাতের আকাশে হাজারো তারার মেলা। মাঝে রূপলি থালার মতো বড় একটা চাঁদ। চাঁদের আলোর সাথে সোডিয়ামের আলোটায় চারপাশ আলোকিত। শাপলা বিলে জলের উপর চাঁদের আলো পড়তে সময়টা অনেক বেশি রোমাঞ্চকর লাগছে। এমন সুন্দর মুহূর্ত অনুভব করার মানসিকতায় নেই দুটি মানুষ। হাতে দুজনের দুটি রেডবুল ক্যানের বোতল। বাসা থেকে আসার সময় রাহিন নিয়ে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত একটাও চুমুক বসায়নি। দুজনে কিছুক্ষণ আগে শেরাজের বাসায় পরনে থাকা হুডি, টি শার্ট আর ট্রাউজার পুড়িয়েছে। তখনও রাহিন কিছু জিজ্ঞেস করেনি শেহরাজকে, কিন্তু শেহরাজের নীরবতা সহ্য করতে না পেরে ওকে ফোর্স করে সবটা জেনেছে ওর থেকে। সবটা শোনার পর আর একটাও কথা বলেনি রাহিন। বুঝে গেছে ওগুলো পোড়ানোর কারণ। সে ভাবতেই পারছে না তার ফুফাতো বোন ইফতিয়া এমন কিছু করতে পারে। ছোট্ট থেকে দেখেছে রাহিন মেয়েটাকে, কবে এতটা নিচে নেমে গেল এই মেয়ে ভেবেই পাচ্ছে না রাহিন। কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে শেহরাজ এত সজীব থেকে ছেড়ে দিবে না, যতই তখন ওয়ার্নিং দিক না কেন। এই কাজের জন্য চরম রিভেঞ্জ শেহরাজ নিবে। রাহিন বারণ করবে না শেহরাজকে কিছু করতে। ওই মেয়ে যা করেছে শুধু একটা চর কেন, আরো বেশি কিছু শাস্তি পাওয়া উচিত ওর। দুজনে চুপচাপ শাপলা বিলে শান্ত জলের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে নীরবতা ভেঙে রাহিন বলল, তুই কি সুমুকে পছন্দ করিস শেহরাজ? শেহরাজ বাঁকা হেসে বলল, আমি তো ভেবেছিলাম প্রশ্নটা তুই আরও আগে আমাকে করবি, এতটা লেট করবি প্রশ্নটা করতে, ওইটা ভাবিনি। রাহিন শেহরাজের দিকে তাকিয়ে বলল, বল না এসকে, আজ অন্তত বল। শেহরাজ রেডবুলের বোতলে একটা চুমুক দিল, কোনো অস্বস্তি ছাড়াই বলল, জানি না, শুধু জানি ওকে আমার লাগবে। চোখের মনের শান্তির জন্য ওকে আমার লাগবে, নিজেকে ভালো রাখার জন্য ওকে আমার লাগবে, বেঁচে থাকার জন্য ওকে আমার লাগবে। লাইফে প্রথম কোনো মেয়ে যে আমার আশেপাশে থাকলে আমি অস্বস্তি না, শান্তি ফিল করি। ওকে দেখলে আমার মনের ভেতর ঝড় ওঠে। প্রথম কোনো মেয়ে যার শরীরে আমাকে চুম্বকের মতো টানে, যার ঠোঁট আমার শরীরে আফিমের মতো নেশা ধরিয়ে দেয়, এই সভ্য পুরুষটাকে অসভ্য হতে বাধ্য করে। প্রথম কোনো মেয়ে যাকে এক পলক না দেখলে হৃদয় ব্যাকুল হয়, সারাদিন দেখতে ইচ্ছা করে, যার হাসি দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আমি, যার কান্না দেখে হৃদয় পড়েছিল আমার। এই অনুভূতিগুলোকে যদি ভালোবাসা বলে তাহলে আমি ওকে পছন্দ না, ভালোবাসি। ওকে ছাড়া আমার চলবে না। রাহিন, আমি তোকে আমার অনুভূতিগুলো বলে বোঝাতে পারবো না। লোকে ঠিকই বলে একবার কারো মায়ায় পড়লে সেই অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। তোকে বলতে হবে না এসকে, আমি বুঝি তোর সব অনুভূতি, কারণ তোর মতো আমিও কারো মায়ায় আসক্ত। আর প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে তাকে ভুলে থাকা অসম্ভব। আর তাকে ছাড়া নিজের জীবনে অন্য কাউকে ভাবা মৃত্যুর যন্ত্রণার থেকেও হাজার গুণ বেশি কষ্ট দেয়। কারো মায়ায় পড়লে হয়তো নিজের অস্তিত্ব মুছে ফেলা যায়, কিন্তু তার অস্তিত্ব নিজের জীবন থেকে মুছে ফেলা যায় না। আমাদের কাছে তোর এই ব্যাপারটা অবিশ্বাস্য হলেও তুই সত্যি ফেসে গেছিস এসকে। যে ছেলে প্রেম, ভালোবাসা, কমিটমেন্ট, ফিলিংস বিশ্বাস করতো না, বরং আমরা বললেও অলওয়েজ আমাদের সাথে মজা নিত, সেই শেহরাজ আজ খুব বাজেভাবে ফেসেছে। আচ্ছা তুই বলতো, তুই প্রতিনিয়ত কত মেয়ের প্রপোজ পাস? তোর বড় মামার মেয়ে রোজা, মেয়েটা তো পাগল তোর জন্য। আকাশের তারা যেমন গুণে শেষ করা সম্ভব না, ঠিক তেমনি তোর ওপর ক্রাশ খাওয়া মেয়েদের সংখ্যাও গুণে শেষ করা সম্ভব না। ইস, কিছু মেয়ে যদি আমাদেরকেও পাত্তা দিত। সামিয়াকে বলবো নাকি রাহিন যে তোর প্রেম করার জন্য
মেয়ে লাগবে। এই না ভাই, এখনো নিজের ফিলিংসের কথা বলতে পারিনি ওকে। তুই এমন কিছু বললে প্রপোজ করার আগে ব্রেকআপ হয়ে যাবে আমাদের। শেহরাজ রাহিনের কাঁধের উপর হাত রেখে বলল, সম্পর্কে আমি কিন্তু তোর বড়, এইটা মাথায় রাখিস। তুই বড় মানে? আমি সুমুর বড় ভাই, সম্পর্কে আমি তোর সম্বন্ধী হই। তুই সামিয়াকে বিয়ে করলে আমি তোর সম্পর্কে বড় হব, কারণ সামিয়া সুমুর ছোট বোন। এইভাবে দুই বন্ধুর খুনসুটি চলতে থাকলো। শাপলা বিলের শান্ত পানি, আকাশে চাঁদ তারা সাক্ষী রইল এই বন্ধুত্বের মিষ্টি খুনসুটির। ঘড়ির কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। ভোরের আলো ফুটেছে আরো অনেক আগে। জেগে উঠেছে দর্শনবাসী। কোলাহলপূর্ণ দর্শনা টাউনে মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। স্টেশন থেকে ভেসে আসছে ট্রেনের সিটির শব্দ। শিকদার বাড়িতে আজ আনোয়ার শিকদারের বড় মেয়ের গায়ে হলুদ। সকলেই নাস্তা শেষ করে কাজে লেগে পড়েছে। বাড়ির বাইরের মেইন গেটটাকে সুন্দর করে সাজাচ্ছে ডেকোরেটর লোকেরা। আনোয়ার সাহেব চেয়েছিলেন বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল করতে, কিন্তু বিয়ে বাড়িতে অনেক ছোট বাচ্চারা আছে বলে গার্ডেন সব ব্যবস্থা করা হচ্ছে। গার্ডেনের একপাশে খুব সুন্দর করে গায়ে হলুদের জন্য স্টেজ সাজানো হচ্ছে। স্টেজের সামনে অনেকটা জায়গা নাচ গানের জন্য ফাঁকা রেখে একটু দূরে সকলের জন্য বসার চেয়ার পেতে দেওয়া হয়েছে। গার্ডেনের অন্য পাশে চেয়ার টেবিল পাতানো হয়েছে। সকলকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে বলে খাবার জায়গায় প্যান্ডেলের থেকে একটু দূরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। আনোয়ার সাহেব ব্যস্ত আছেন দুপুরে আর রাতে কি কি আইটেম হবে ওইটা দেখতে। রিশাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব সকলের নাস্তা করে বাজারে চলে গেছেন বিয়ের বাজার করতে। বাড়ির সকল মহিলারা বাটাবাটি কাটাকাটিতে ব্যস্ত। হাসি বেগম বাড়ির ভেতরে আছেন। যারা এখনো নাস্তা করেনি তাদের নাস্তা দিচ্ছেন। সামিয়া, রাইসা, নাজমিন, তিশা, রাইফ, মাহি, ইফতিয়া ও রাইসার সব ফ্রেন্ডরা মাইশার সাথে বসে গল্প করছে। ইফতিয়া চরের দাগটা মেকআপের সাহায্যে ঢেকে রেখেছে। ওর এত সকাল সকাল মেকআপ করা দেখে কেউ অবশ্য অবাক হয়নি। মেয়েটা অলওয়েজ নিজেকে মেকআপের সাহায্যে সাজিয়ে রাখে। নিজেকে বেশি ওভার স্মার্ট প্রমাণ করতে গিয়ে খ্যাত প্রমাণ করে ফেলে মেয়েটা, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি মেকআপ করেছে মেয়েটা। রাইসা জিজ্ঞেস করাতেই বলেছে, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। ইফতিয়ার এমন তারা কথা শুনে কেউ আর কিছু জিজ্ঞেস করেনি। সুমু সকালের নাস্তা করে রুমে চলে গেছে। কাল রাতে না খেয়ে ঘুমানোর ফলে সকাল সকাল ঘুম থেকে উঠেই খুব খিদে পেয়েছিল তার। রাতে ঘুমের ওষুধ না খেয়ে ঘুমালে হয়তো মাঝ রাতে উঠে চোরের মতো খেতে হতো তাকে। নিজের বাসায় ও রাত জেগে ফোন টিপবে আর মাঝ রাতে খিদে পাবে তার, তখন উঠে এটা ওটা খাবে। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে সোমর। এখন নিজের রুমে ফোন হাতে নিয়ে বসে আছে সে। ভেবেছিল মানুষটা সরি বলবে, কিন্তু না সরি কেন, সিম্পল কোনো টেক্সটও করেনি সে। সুমু অনেকবার কাঙ্ক্ষিত রুমটার সামনে গিয়েছিল, কিন্তু রুমটার ভেতর থেকে বন্ধ। হয়তো এখনো ঘুমাচ্ছে সে। সুমু নিজেকে নিজে পকলো, বলল, তুই কি রে? হ্যাঁ সুমু, কার থেকে কি আশা করেছিস? দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান বাহাদুর খেল, ওমানের একমাত্র বিজনেস টপার, লাখো মেয়েদের নাম্বার 1 ক্রাশ, সে কিনা এই সামান্য তোকে সরি বলবে? অসম্ভব। সুমু হাত দিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। সুমু ফোনটা বিছানার উপর রেখে রুম গোছাতে লাগলো। সুমু হঠাৎ কিছু একটা মনে পড়ায় পুরো ঘর তন্ন করে খুঁজতে লাগলো সে। শেহরাজ আর রাহিন ফজরের নামাজ আদায় করে প্রায় ভোর 6টার দিকে বাসে ফিরেছে। এসে বেঘরে ঘুমাচ্ছে দুজনেই। সেই ঘটনার পর থেকে আইয়ুবরাও আর চোখের পাতা এক করেনি। অপেক্ষা ছিল শেহরাজদের বাড়ি ফিরে আসার। রাহিন ওদের বলেছে ঘুম থেকে উঠে সবটা জানাবে। আইয়ুবরা এখন অপেক্ষায় আছে রাহিনদের ঘুম থেকে উঠার। বেলা 11টায় ঘুম ভাঙলো রাহিনের। উঠে ফ্রেশ হয়ে পা ঝুলিয়ে বসে আছে বিছানার উপর। তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ বন্ধুগুলোর দিকে, যারা এখনো রাহিনের থেকে সবটা শোনার জন্য রাহিনের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহিন ওদের একরাশ আগ্রহের মধ্যে পানি ঢেলে দিয়ে বলল, আমার অনেক খিদে পেয়েছে গাইস, আগে আমাকে ব্রেকফাস্ট করতে দিন। আইয়ুব খুব বিরক্ত হলো, রাগের সুরেই বলল, তুই কি আমাদের সাথে ইয়ার্কি মারছিস রাহিন? বুঝতে পারছিস না আমরা কতটা সিরিয়াস? আরে ভাই, সত্যি আমার খুব খিদা পেয়েছে। পেটে খাবার না পড়লে আমার পক্ষে কিছু বলা পসিবল না। আয়ুব, ওকে খাবারটা খেয়ে নিতে দে, তবে এই রুমে খাবারটা আনার ব্যবস্থা করছি। তাই কর। আর শোন, আমার পিচ্ছি বউটা যেন খবরটা দিতে আসে, ওইটা একটু দেখিস।
রাগী সুরে বলল, শালা তুই কি শ্বশুর বাড়ি এসেছিস যে বউ এসে খাবার দিয়ে যাবে? রাহিন অমিতের দিকে তাকিয়ে বলল, নিজের শ্বশুরবাড়ি না হোক, বউয়ের শ্বশুরবাড়ি তো এসেছি। রাহিনের কথা বিরক্ত সকলে শারবাজ বলল, আয়ুব তুই নিচে যা, সামিয়াকে খুঁজে রানিয়ার জন্য খাবার নিয়ে আয়। রাহিন একটু ভেবে বলল, আরে শোন, সামিয়া নাজরিন দুজনকেই নিয়ে আসবি। ওরা যেহেতু এখন আমাদের টিমের মেম্বার, সেহেতু ওদেরকেও সবটা জানা উচিত। ব্যাপারটা এমন যে ওরা জানলে আমাদের সুবিধা হবে। কেউ বুঝতে পারলো না যে কি এমন হয়েছে যার জন্য নাজমিন আর সামিয়াকে ডাকতে বলল রাহিন। 10 মিনিটের মাথায় রুমে এসে হাজির হলো ওরা তিনজনে। সামিয়ার হাতে খাবারের প্লেট, খাবারের টেবিলের উপর রাখলো সামিয়া। রাহিন ওয়াশরুমে থেকে হাত ধুয়ে এসে খেতে বসলো। সামিয়া আর নাজমিন দাঁড়িয়ে রইল এক সাইডে। খাওয়া শেষ করে প্লেটটা জায়গা মতো রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসলো রাহিন। বিছানার উপর পা ঝুলিয়ে বসে সবটা খুলে বলল সবাইকে। সকলে কিং কর্তব্য বিমুঠ হয়ে তাকিয়ে রইল রাহিনের দিকে, কারো মুখে রানী। নাজমিন সামিয়া অবাকের শেষ সীমানায়। শেহরাজ খান মেয়েদের ক্রাশ হলো, মেয়েরা ভয় পায় তার সামনে দাঁড়িয়ে কথা বলতে, সেখানে ইফতিয়া এমন একটা কাজ করলো কোন সাহসে? সামিয়া নীরবতা ভেঙে পড়ল। মামার মান সম্মান রাখলো না, এমন একটা কাজ কিভাবে করতে পারলো? এজন্যই আজ এত মেকআপ করেছে, জ্বরের দাগ লুকানোর জন্য। এত কিছুর মধ্যেও একটা খুশির খবর আছে। শেহরাজ কাল ওর সব ফিলিংসের কথা আমাকে জানিয়েছে। কথাটা শোনা মাত্র ও সকলের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। দরজার আড়াল থেকে সবটাই শুনল সোমো। শুধু রাহিনের শেষের কথাগুলো তার কান পর্যন্ত গেল না। তার আগেই ওই জায়গা ত্যাগ করেছিস সে। সোমু সামিয়াকে খুঁজতে এসেছিল, নিজের প্রিয় কানের দুলজোড়া পাচ্ছিল না বলে। কাল সন্ধ্যায় খান সাহেবের থেকে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে রুমে এসেছিল সে। হাতের চুড়ি, কানের দুল সব খুলে ছুঁড়ে মেরেছিল। তারপর আর খুঁজে দেখেনি। ভেবেছিল তার বোন তুলে রেখেছে কিনা, সেই ভেবে ড্রয়িং রুমে গিয়েছিল মাইশাদের কাছে সামিয়াকে জিজ্ঞাসা করবে বলে। মাইশা জানায় সামিয়া আর নাজমিন রাহিন ভাইয়ের রুমে আছে, খাবার দিতে গেছে। কথাটা শোনা মাত্র রাহিনের রুমের উদ্দেশ্যে চলে আসে সোমো, কিন্তু এখানে এসে এমন কিছু শুনবে আশা করেনি সোমো। রুমের ভেতর থেকে আসা কোনো কথাই তার কানে গেল না। দৌড়তে মাইশার রুমে এসে দরজা বন্ধ করে দিল সোমো। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঝকঝক করে পানিটা খেয়ে নিল সে। রাহিনের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। পানির গ্লাস হাতে নিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে বসলো সে। পানির গ্লাসের দিকে এক পলক তাকিয়ে থেকে বাঁকা হাসলো সে। গ্লাসটা হাতে নিয়ে রুম ছাড়লো স্টোর রুমে যাবার উদ্দেশ্যে। স্টোর রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো সোমো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ছোচের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো তার। হাতুড়িটা হাতে নিয়ে কাচের গ্লাসটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। গুঁড়োগুলোকে খুব সাবধানে স্টোর রুমে থাকা একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নিল সে। হাতুড়িটাকে জায়গা মতো রেখে দিল। কাচের গুঁড়ো পড়ে থাকা জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখলো। বোতলটা ওড়নার তলে লুকিয়ে স্টোর রুম ছেড়ে বেরিয়ে আসলো সোমো। বেলা বাজে 1টা। শেহরাজ ঘুম থেকে উঠে একবার সাহস নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। ওপরে 2টা বোতাম খোলা রেখে দিল। সাদা শার্ট আর কালো ট্রাউজার, মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। রোজকার মতো একে একে ফিঙ্গার রিং, ডান হাতে কালো ব্যাচ পরে নিল, বা হাতে আঁচ পড়েছে কালো ঘড়ি। চুলগুলো জেল আর স্প্রে দিয়ে সেট করে নিল। শেষে তার ফেভারিট দি ম্যান বডি স্প্রেটা ব্যবহার করলো। শার্টের হাতা ফোল্ড করতে করতে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। ইনস্টাগ্রামে ঢুকে কাঙ্ক্ষিত জায়গার টেক্সট পাঠানোর সাথে সাথে টেক্সটটা সিন হলো। অনলাইনে ছিল তার প্রিয়সী। ছোট মৃদু হাসি রেখে চেয়ারে বসলো। 20 মিনিটের মাথায় রুমের দরজা এসে দাঁড়ালো সোমো। ঠোঁটে তার এক চিলতে হাসি, হাতে খাবার আর চায়ের কাপ। নক করতে ভেতরে রুমে ঢুকার পারমিশন পেল। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কাল রাতের রাগটা এখন আর নেই সোমর। আছে শুধু একটা মুগ্ধতা আর এক আকাশ সমান ভালোবাসা। হাতের ট্রেটা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সোমো। কাঙ্ক্ষিত মানুষটার দিকে চোখ পড়তেই থমকে গেল হৃদয়, অশান্ত হলো মন। সেই প্রথম দিনের মতোই ফিলিংস। নিজেকে কোনো মতে সামলে খাবারটা টেবিলের উপর রাখলো সোমো। শেহরাজের চোখ দুটো ফোনের স্ক্রিনে আটকে আছে। এখন পর্যন্ত চোখ তুলে তাকায়নি সে। সোমো ছোট্ট একটা ঢোক গিলে বলল, আপনার ব্রেকফাস্ট আর চা। কথাটা শুনলো শেহরাজ, কিন্তু চোখ তুলে তাকালো না। হঠাৎ ইফতিয়ার
চিৎকার ভেসে এলো দুজনের কানে। সুমু আর এক সেকেন্ডও দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সেরাজ ঠায় বসে এলো। হঠাৎ বেলকনির থেকে নজর গেল বাগানের দিকে। সুমু হন্তদন্ত হয়ে বাগানে ছুটছে। গাঁদা ফুলের গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে দুই হাতের তালুতে সাহায্যে ডলে ডলে রস বের করে একটা বাটিতে ভরে নিল। ওনার নিচ থেকে একটা কৌটো বের করলো সুমু। শেহরাজের ডাউট লাগলো ব্যাপারটা। মনোযোগ দিয়ে তাকিয়ে রইল বাগানে থাকা প্রেয়সীর দিকে। সুমু কৌটোটা থেকে কিছু একটা ঝাঁকিয়ে দিল বাটিতে পাতার রসের মধ্যে। তারপর আবারও কৌটোটা লুকিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। শেহরাজ আর বসে রইল না, উঠে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মানুষ ভর্তি। ইফতিয়ার কান্নার আওয়াজে সকলে হাজির হয়েছে। ইফতিয়ার ড্রয়িং রুমে সোফার উপর বসে অনবরত কেঁদেই যাচ্ছে। খুশি বেগম মেয়ের পাশে পাশে হাউমা করে কাছে। সুমু গাঁদা ফুলের রস দিয়ে দুই হাতে তালুর রক্ত পড়া বন্ধ করেছে। রস দেওয়ার সাথে সাথে ইফতিয়ার গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। খুশি বেগম সুমুকে ঝাড়ি মেরে বলেন, এই তুই ওটা কি দিচ্ছিস? সরা ওটা। আমার মেয়ের কত কষ্ট হচ্ছে দেখছিস না?